স্বৈরাচারের ঠিকানা এই বাংলায় হবে না, মুজিববাদের ঠিকানা এই বাংলায় হবে না। অ্যাকশন টু অ্যাকশন। গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ ও বিচার দাবিতে এনসিপির বিক্ষোভ সমাবেশ। নাহিদ বললেন, মুজিববাদী সংবিধানের মাধ্যমে দেশকে ভারতের হাতে তুলে দেওয়া হয়েছিল। আওয়ামী লীগ কোনো আর রাজনৈতিক দল নয়, আওয়ামী লীগ একটি ফ্যাসিস্ট সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছে। আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে তার রাজনৈতিক এবং সাংগঠনিক কার্যক্রম বিচার চলা পর্যন্ত নিষিদ্ধ ঘোষণা করতে হবে। রাখাইনে মানবিক করিডোর দেয়ার সিদ্ধান্ত সার্বভৌমত্বের জন্য হুমকি মনে করছে বিএনপি। তারেক রহমান বললেন, সিদ্ধান্ত আসতে হবে নির্বাচিত সংসদ থেকে। কিতাবী কিংবা পুঁথিগত সংস্কার দিয়ে স্বৈরাচার বা ফ্যাসিবাদ ঠেকানো যায় না। সুনির্দিষ্টভাবে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। সীমান্ত পেরিয়ে নতুন করে শত শত রোহিঙ্গা ঢুকছে বাংলাদেশে। ঠাঁই নিচ্ছে কক্সবাজার ক্যাম্পে, নিয়ন্ত্রণের চেষ্টা চলছে দাবি বিজিবির। লালমনিরহাট বর্ডার থেকে 2 বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ। দিনাজপুরে আটককৃতদের পতাকা বৈঠকের মাধ্যমে হস্তান্তর করল 2 দেশের সীমান্ত বাহিনী। চিকিৎসা শেষে 5 মে দেশে ফিরবেন খালেদা জিয়া, জানালেন মির্জা ফখরুল। সঙ্গে থাকবেন 2 পুত্রবধূ। আগস্টে বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলতে ঢাকা আসতে চায় না ভারতীয় ক্রিকেট দল। তথ্য টাইমস অফ ইন্ডিয়ার। নির্ধারিত সময়েই সফর হবে আশা বিসিবি। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে, পেহেলগাম হামলায় গোয়েন্দা সংস্থা র ও আইএসআই পাল্টাপাল্টি হুঁশিয়ারি। সতর্কবার্তা ছাড়াই ভারত বাঁধ খুলে দেয় আজাদ কাশ্মীরে প্রবল বন্যার শঙ্কা। কোনো অনুরোধ বা দাবি নয়, জাতীয় নাগরিক পার্টি এনসিপির সিদ্ধান্ত অনুযায়ী আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, এমন হুঁশিয়ারি দলটির নেতাদের। বিচার ও সংস্কার নিয়ে অন্তর্বর্তী সরকার গড়িমসি করছে বলেও অভিযোগ তাদের। রাজধানীতে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে নেতারা একথা বলেন। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধের জন্য রাজপথে বিক্ষোভ সামষ্টিক ব্যর্থতা। তিনি বলেন, গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার ও রাষ্ট্র সংস্কারের জন্যই মানুষ রাজপথে নেমেছিল। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীতে জাতীয় নাগরিক পার্টি এনসিপির বিক্ষোভ সমাবেশ। বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে এই কর্মসূচির আয়োজন করে দলটির ঢাকা মহানগর শাখা। সমাবেশের নির্ধারিত সময় বিকেল 3টায় হলেও তার আগেই আসতে শুরু করে দলের নেতাকর্মীরা ছাড়াও সমাবেশে যোগ দেন জুলাই আন্দোলনে আহতরা সহ নিহত ও শহীদ পরিবারের সদস্যরাও। সমাবেশে নেতাদের প্রত্যেকের বক্তব্যই ছিল আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি। আওয়ামী লীগ ফেরত আসবে কিনা এই সিদ্ধান্ত আমাদের সামনে যে বসে আছে আমাদের আহত ভাই বোনরা, যারা পা হারিয়েছে, চোখ হারিয়েছে, তাদের যতক্ষণ পর্যন্ত এই খুনি হাসিনার বিচার না হচ্ছে ততদিন পর্যন্ত আমরা এই রাজপথে তাদের বিরুদ্ধে বিক্ষোভ করব। এই খুনি হাসিনাকে আমরা বাংলাদেশে চাই না। এনসিপি নেতাদের অভিযোগ, বিচার ও সংস্কারের বিষয়ে গড়িমসি করছে অন্তর্বর্তী সরকার। বিচার ও সংস্কারের আগে কোনো নির্বাচন হতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তারা। আগামী নির্বাচনের আগে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে, আওয়ামী লীগের সকল রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করতে হবে। 5ই আগস্ট তাড়িয়ে দিয়েছে, তাদের নিষিদ্ধের জন্য আবার কেন রাজপথে নামতে হবে? বাংলাদেশ রাষ্ট্র যতদিন থাকবে ততদিন খুনে হাসিনা এবং মুজিববাদীদের অস্তিত্ব থাকবে না। বিচার নিশ্চিত হওয়া ছাড়া আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণের আলোচনা এই বাংলাদেশে হবে না। এনসিপি নেতারা বলেন, কোনো অনুরোধ বা দাবি নয়, ছাত্র জনতার সিদ্ধান্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে। যদি কিন্তু কোনো অথবা নেই, আওয়ামী লীগকে অনতিবিলম্বে নিষিদ্ধ করতে হবে। আমরা এখানে বিচারের আগে, সংস্কারের আগে কোনো নির্বাচন হতে দেব না। আমাদের এই লড়াই, এই যুদ্ধ ততদিন চলবে যতদিন না এই বাংলাদেশের মাটি থেকে খুনি সন্ত্রাসী
আওয়ামী লীগ নিশ্চিহ্ন না হচ্ছে। যে আওয়ামী লীগ বাংলাদেশে সন্ত্রাস করেছে, আওয়ামী লীগের নাম নির্বাচনের নিবন্ধনের খাতা থেকে কেটে সন্ত্রাসীদের খাতায় উল্লেখ করতে হবে। আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য বিক্ষোভ সমাবেশকে সামষ্টিক ব্যর্থতা বলেও মন্তব্য করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, বিচার ও সংস্কারের জন্য মানুষ রাজপথে নেমে এসেছিল। আওয়ামী লীগ কোনো আর রাজনৈতিক দল নয়, আওয়ামী লীগ একটি ফ্যাসিস্ট সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছে। আওয়ামী লীগের রাজনীতি করার আর কোনো আলোচনার প্রশ্ন থাকে না। আওয়ামী লীগকে আমরা এই জন্য বলছি যে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে তার রাজনৈতিক এবং সাংগঠনিক কার্যক্রম বিচার চলা পর্যন্ত নিষিদ্ধ ঘোষণা করতে হবে। এনসিপি নেতারা বলেন, ৭২-এর সংবিধান যতদিন থাকবে ততদিন আওয়ামী লীগের ফিরে আসার সুযোগ থাকবে। তাই গণপরিষদ নির্বাচন করে নতুন সংবিধান প্রণয়নের দাবিও জানান তারা। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। রাখাইনে মানবিক করিডোর দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি বলে মনে করছে বিএনপি। এর ফলে বাড়তে পারে অস্থিরতা, এমনকি নির্বাচনকেও প্রভাবিত করতে পারে বলে শঙ্কা দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর। কারো সাথে আলোচনা না করে এমন সিদ্ধান্ত কার স্বার্থে নেওয়া হচ্ছে সেই প্রশ্নও তোলেন তিনি। বাংলাদেশের মধ্য দিয়ে সংঘাতপূর্ণ মিয়ানমারের রাখাইনে খাদ্য সহায়তা পৌঁছাতে চায় জাতিসংঘ। এটাকেই বলা হচ্ছে মানবিক করিডোর। জাতিসংঘ মহাসচিবের ঢাকা সফরেই এ নিয়ে আলোচনা হয়। সম্প্রতি এ বিষয়ে সরকারের অবস্থান জানান পররাষ্ট্র উপদেষ্টা। আমি এটুকু আপনাদেরকে বলতে পারি, নীতিগতভাবে আমরা এটা সম্মত, কারণ এটা হিউম্যানিটেরিয়ান একটা প্যাসেজ হবে, কিন্তু এটার কিছু আমাদের কিছু শর্তাবলী আছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব ভিন্ন কথা বললেও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করিডোরের প্রস্তাবে সমর্থনের কথা জানিয়েছেন আন্তর্জাতিক গণমাধ্যমে। জাতিসংঘ অবশ্য বলছে, বাংলাদেশ ও মিয়ানমার দুদেশের সম্মতি ছাড়া এটি করার সুযোগ কম। ফলে স্পর্শকাতর করিডোর ইস্যুতে তৈরি হয়েছে নানা প্রশ্ন। বিএনপি বলছে, পুরো বিষয়ে অন্ধকারে তারা। অন্তর্বর্তী সরকার এত বড় সিদ্ধান্ত নিতে পারে কিনা সেই প্রশ্নও তুলছে দলটি। যেহেতু বর্তমান সরকার নির্বাচিত নয়, সেই ক্ষেত্রে এখানে তো অনেক স্টেক হোল্ডার আছে। প্রথমত বাংলাদেশের জনগণকে যারা পলিটিক্যালি রিপ্রেজেন্ট করে, রাজনৈতিক দলগুলো আছে, কনস্টিটিউশনাল এক্সপার্ট আছে। এটা তো একটা কনসালটেটিভ প্রসেস। মতামত না নিয়ে এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার কোনো সুযোগ নেই। এখানে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হলে একটা জাতীয় ঐক্যেরও প্রয়োজন আছে এখানে। সংঘাতপূর্ণ মিয়ানমারের রাখাইনে চীন ও ভারত ছাড়াও যুক্তরাষ্ট্র, এমনকি রাশিয়ারও স্বার্থ জড়িত। জান্তা সরকারকে ঠেকিয়ে আরাকান আর্মির নিয়ন্ত্রণে রাজ্যটি। এমন অবস্থায় করিডোরের বহুমাত্রিক ঝুঁকি মনে করিয়ে দেন এই বিএনপি নেতা। নন স্টেট অ্যাক্টরের সাথে যেতে গেলে এখানে যুদ্ধরত অবস্থা চলছে। ওখানে প্রতিনিয়ত করিডোরটা কারা সিকিউর করবে, তারা কোনো যুদ্ধে কোনো কনফ্লিক্টে জড়িয়ে পড়তেছে কিনা, এটা একটা বিশাল ব্যাপার। এবং সেই ধরনের একটা সিরিয়াস এরকম একটা জাতিকে ঠেলে দেওয়া একটা ওখানে অবস্থা। আমির খসরু বলছেন, গাজা ও ইউক্রেনের মানবিক করিডোর শেষ পর্যন্ত সামরিক করিডোরে পরিণত হয়। কার স্বার্থে, কে বা কারা কেন এমন উদ্যোগ নিচ্ছে তা নিয়েও সন্দিহান দলটি। দেশ যেখানে একটা আগামী দিনে গণতান্ত্রিক প্রক্রিয়া দিয়ে যাচ্ছে নির্বাচনের মাধ্যমে, এই সময় এই ধরনের এই বিষয়গুলো যখন উঠে আসে, তখন তো আরও অনেক প্রশ্ন জাগে। তাহলে কেউ কি বাংলাদেশের স্থিতিশীলতা নষ্ট করতে চাচ্ছে এবং তার মাধ্যমে কিছু তারা গেইন করছে, অথবা কার স্বার্থে করছে, বিষয়গুলো তো পরিষ্কার হওয়া দরকার। আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ঝুঁকি এখানে। তারপরে তো এখানে যারা নন স্টেট অ্যাক্টর আছে এখানে, আর যারা এটা সুযোগ সুবিধা নেওয়া, তার তো সুবিধা নেবেই। 2017 সাল থেকে নতুন করে প্রাণ ভয়ে পালিয়ে আসা 10 লক্ষাধিক রোহিঙ্গা নিয়ে সংকটে বাংলাদেশ। ফেরতের আশা নিরাশার মাঝে এই সরকারের কয়েক মাসে নতুন করে রোহিঙ্গা এসেছে প্রায় 1.5 লাখ। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। করিডোরের মতো স্পর্শকাতর ইস্যুতে সরকারের উচিত সব রাজনৈতিক দলের সাথে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এমন বিষয়ে সিদ্ধান্ত আসতে হবে নির্বাচিত সংসদ থেকেই, আর দেশের স্বার্থে সকল দলের অবস্থান এক ও অভিন্ন থাকতে হবে। সকালে এবি পার্টির ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় তারা কথা বলেন। এ সময় তারেক রহমান বলেন, কিতাবি বা পুঁথিগত সংস্কার দিয়ে ফ্যাসিবাদ ঠেকানো যায় না।
আমার বাংলাদেশ এবি পার্টির ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী। দিনটি পালনে সকালে বিজয়নগরে দলটির কার্যালয়ের সামনে থেকে র্যালি বের করে নেতাকর্মীরা। জাতীয় প্রেস ক্লাবে গিয়ে শেষ হয় র্যালি। এরপর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় যোগ দেন সবাই। যোগ দেন বিএনপি, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা ও বিশিষ্টজনরা। স্বাগত বক্তব্যে দলটির সাধারণ সম্পাদক বলেন, জনগণের সেবা ও সমস্যা সমাধানের রাজনীতি করে এবি পার্টি। রাজনীতির মডেল প্রস্তাব করেছি, সেটা হচ্ছে সেবা এবং সমস্যা সমাধানের রাজনীতি। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, কিতাবি কিংবা পুঁথিগত সংস্কার দিয়ে ফ্যাসিবাদ ঠেকানো যায় না। দেশের স্বার্থের প্রশ্নে সকল রাজনৈতিক দলের অবস্থান এক ও অভিন্ন। মানবিক করিডোর প্রসঙ্গে বলেন, সিদ্ধান্ত আসতে হবে নির্বাচিত সংসদ থেকে। কিতাবি কিংবা পুঁথিগত সংস্কার দিয়ে স্বৈরাচার বা ফ্যাসিবাদ ঠেকানো যায় না। দেশে এমন একটি আবহাওয়া তৈরির অপচেষ্টা চলছে যেখানে নির্বাচন অনুষ্ঠানের দাবি করাটাই যেন একটি অপরাধ। সুনির্দিষ্টভাবে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। রাজনৈতিক দলগুলোকে জনগণের আদালতের মুখোমুখি করার উদ্যোগ গ্রহণ করতে হবে। এ সময় মানবিক করিডোরের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা না করায় সরকারের সমালোচনা করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। হিউম্যান করিডোর দেওয়ার মতো এত বড় বিষয় কারোর সাথে কোনো পরামর্শ করার দরকার মনে হয়নি। আবার আরেকটা মানবিক করিডোরের নামে দেশকে আবার কোন ফাঁদে ফেলা হচ্ছে এটি নিয়ে আমরা শঙ্কিত। রাজনৈতিক দলগুলোর সাথে অপ্রয়োজনীয় দূরত্ব তৈরি করবেন না, বিরোধের জায়গাটা তৈরি করবেন না। সংস্কার এবং নির্বাচনের দ্রুত রোডম্যাপ দিয়ে এই অনাকাঙ্ক্ষিত বিতর্কের অবসান ঘটাবেন। আলোচনায় উঠে আসে সংস্কার, নির্বাচন, আওয়ামী লীগের বিচার প্রসঙ্গ। জনগণের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেই আকাঙ্ক্ষার প্রতি সবাই শ্রদ্ধাশীল থেকে আমরা বাংলাদেশে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের একটি সাংবিধানিক প্রক্রিয়া এবং একটি রাজনৈতিক সংস্কৃতি তৈরি করতে পারবো। যারা আদর্শিক জায়গা থেকে বড় রাজনীতি করছে তারা এই বাংলাদেশের জনগণের মধ্যে রাজনৈতিক অঙ্গনে একটি সেতু বন্ধনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। শেষে অনুষ্ঠানের সভাপতি এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু জানান, মধ্যপন্থী ও জাতীয় ঐক্য সৃষ্টির রাজনীতির পথে এগিয়ে যাবে এবি পার্টি। হিংসা হানাহানির বিপরীতে জাতীয় ঐক্য সৃষ্টির রাজনীতি এবং অধিকার ভিত্তিক একটা কল্যাণমূলক বাংলাদেশ গড়ার যে প্রত্যয় এবং সমস্যা সমাধানমূলক রাজনীতি, সেই রাজনীতির পথে আমরা এগিয়ে যাব। তানভীর সিদ্দিক, টিপু, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশে নতুন করে বেড়েছে রোহিঙ্গা অনুপ্রবেশ। রাখাইনে আরাকান আর্মির ব্যাপক নির্যাতনে পালিয়ে আসছেন সেখানকার বাসিন্দারা। তারা বলছেন, আরাকান আর্মি মিয়ানমার সেনাদের চেয়ে বেশি নির্যাতন চালাচ্ছে। ফলে কক্সবাজারের ক্যাম্পগুলোতে দেখা মিলছে নতুন রোহিঙ্গাদের। বিজেপি সহ অন্য বাহিনী বলছে তৎপর আছে তারা। কক্সবাজার থেকে ফিরে জানবো বিস্তারিত। মনিরুল ইসলামের রিপোর্টে ক্যামেরায় ছিলেন আমার আরেক সহকর্মী আলামিন তালুকদার। রাখাইনের মংডু অঞ্চলের বুড়া শিকদারপাড়া গ্রামে ১ মে বিকেলের দৃশ্য। রোহিঙ্গাদের এলাকা ছাড়া করতে মুহুর্মুহু গুলি ছুটছে আরাকান আর্মির সদস্যরা। পালিয়ে আসা ভুক্তভোগীরা বলছেন, ওই গ্রাম থেকে ওই দিন অন্তত ৬০ জনকে নির্যাতন করে গুলি বর্ষণ করে তাড়িয়ে দেওয়া হয়। কক্সবাজারের উখিয়ার বালুখালীর ৫ নম্বর ক্যাম্প। ওই গ্রামবাসীর মতো অনেক রোহিঙ্গা সম্প্রতি বাংলাদেশে এসে এই ক্যাম্পে আশ্রয় নিয়েছে। তাদের একজন মোহাম্মদ আলী এপ্রিল মাসের শুরুতে পরিবার নিয়ে বাংলাদেশে পালিয়ে এসেছেন। জানান, আরাকান আর্মি দখলে নেওয়ার পর কোথাও কোথাও আগের চেয়ে বেড়েছে রোহিঙ্গা নিধন। থন সিটের গুঁড়া আগুন দ্বারা দিয়ে আর বারকুল নেড়া দিয়ে আর তিন রাজ্যর বাইরে থাকি মেয়ের উডম মাঝে বাইরে থাকি আর তারপর দিন আরাকান আর্মি আর সিন্ধি ফেরা গাঁও মাছ নুরা দিল। ইয়ান আমার তো গুলি মারা শুরু যে তারা গুলি মারে আমার তো বুম মারের তো মানুষ দিয়ে ইয়াত তো ইয়াত এরে হে দূর মাঝে মানুষ অরানো গিয়ে অরানো এরে রাস্তা দুনা রাস্তার মাঝে দূরত যার মধ্যে নিড়ি ফেলাইয়ে। এই পরিবারের মতো আরও অনেকের সাথে দেখা হয় যারা সম্প্রতি অনুপ্রবেশ করেছেন বাংলাদেশে। তারা জানালেন আরও ভয়ঙ্কর তথ্য। রোহিঙ্গা তরুণ তরুণীদের জিম্মি করছে আরাকান আর্মি, ব্যবহার করছে দাস দাসীর মতো। কাউকে লাগাচ্ছে রাস্তাঘাট সহ বিভিন্ন নির্মাণ কাজে, পুড়িয়ে দিচ্ছে বাড়িঘর। আরাকান আর্মি আরে তো সময় ধরে দড়ি নিজা করে বাদে মেলান ধরে বাদে রেপ করে বাদে জুলুম করে বেশি গুড়াগারা হচ্ছা পয়না আছে তারা লজাইরে তারা কি করে হরে লজাগো বলি হয় আর হন হবস সারা তারারে কি গাড়ি গোসারা তারারে না ফাইল দিও দুম দুম বাজাইরে মারের বাদে ফেরাবুতের লজাইরে জরাদের।
কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের পরিধি 2 বছর ধরে আর বাড়েনি, কিন্তু স্থানীয় তথ্যমতে 2023 সালের নভেম্বর থেকে বাংলাদেশে এসেছে 1,13,000 রোহিঙ্গা। সবচেয়ে বেশি আসে গত বছরের মে ও জুন মাসে। যারা আসছে তাদেরকে গাদাগাদি করে জায়গা দেয়া হচ্ছে আরেকজনের ঘরেই। রোহিঙ্গা নেতাদের ধারণা প্রতিদিন আসছে 500-রও বেশি। Recently, in 2 or 3 days, the Arkan army clearly prohibited to use the Rohingya name, Rohingya ethnic names. Denying of identity, denying of ethnicity is the part of genocide. কাজ করাইতেছে, টাকা দিচ্ছে না, তারপর হইল ওইখানে জায়গা সম্পদ এইদের বলতেছে। এখন আমার জায়গা ওনাদের এখন বলতেছে। টেকনাফের পাহাড়ে দাঁড়িয়ে মিয়ানমারের সীমান্তে চোখ রাখলেই এখনও দেখা যায় যে রোহিঙ্গাদের কোনো না কোনো গ্রাম বা মহল্লা বা তাদের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে। সে ধোঁয়া আমরা এখন দেখতে পাচ্ছি। সেখানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা আরাকান আর্মি শুধু রোহিঙ্গাদের ঘরবাড়ি পুড়িয়েই দিচ্ছে না, বাংলাদেশের সাথে এই যে কোটি কোটি টাকার চোরাচালান, বিশেষ করে মাদক চোরাচালানে বড় ধরনের ভূমিকা রাখছে আরাকান আর্মি। বাংলাদেশে অনেক পণ্য চোরাচালান হয়ে মিয়ানমারে যাচ্ছে, কথাটা সঠিক, এবং সেটার এগেনস্টে আমরা কাজ করছি। বর্তমানে মাদকের সিন্ডিকেট আবার একটু হয়তো মাথাচাড়া দিয়ে উঠছে, সক্রিয় হওয়ার চেষ্টা করছে। এখানে তাদের আভ্যন্তরীণ সমস্যার কারণে একটা ইনস্টেবিলিটি বিরাজ করছে। তো এই জায়গাটাতে যে প্রভাব সীমান্তের এপাশে পড়ার কথা, সেই জায়গাটায় কিন্তু আমরা বাংলাদেশ বর্ডার গার্ড পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছি। রোহিঙ্গারা এভাবে আসতে থাকলে প্রত্যাবাসন দূরে থাক, তাদের থাকা খাওয়া কিভাবে হবে তা নিয়ে দেখা দিয়েছে দুশ্চিন্তা। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, কক্সবাজার। পতাকা বৈঠক শেষে প্রায় 9 ঘণ্টা পর দিনাজপুরের বিরল সীমান্তে 2 বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ। বিনিময়ে বিজিবিও 2 ভারতীয় নাগরিককে কর্তৃপক্ষের হাতে তুলে দেয়। এর আগে বেলা 12:15টার দিকে সীমান্ত এলাকা থেকে বাংলাদেশি 2 কৃষককে ধরে নিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। প্রতিবাদে 2 ভারতীয়কে ধরে বিজিবির হাতে তুলে দেয় ওই গ্রামবাসী। এদিকে লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত থেকে 2 বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ জওয়ানরা। দিনাজপুরের বিরল উপজেলার ধর্মযান সীমান্ত, এখান থেকেই বাংলাদেশি 2 কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ। স্থানীয়রা জানায়, সীমান্ত এলাকায় ধান কাটছিলেন কারুলিয়া গ্রামের কৃষক এনামুল হক ও মাসুদ রানা। পরে ধান মারাইয়ের সময় 320 মেইন পিলারের কাছাকাছি থেকে তাদের ধরে নিয়ে যায় বিএসএফ জওয়ানরা। উঁচু জমি, ওখানে ক্ষেত মাড়াই করতেছিল আমাদের পাকা ধান, তো বিএসএফ হুট করে 6-7 জন এসে আমাদের 2 জন লোককে ও ধরে নিয়ে চলে গেল। অর্ধেক বাংলাদেশ আর অর্ধেক ভারতে পড়ে, এটা বলছে, তাও আর শুনিনি। ওই দুটাকে তখন মানে এভাবে একে আর একটা এদিকে মানে হ্যান্ডকাপ লাগে, আর একজনের গামছা হাতে গামছা বেঁধে নিয়ে চলে গেল। এ ঘটনায় তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায় পদ্মাপাড়ের মানুষ। প্রতিবাদে অবিনাশ টুডু ও ফিলিপ সরেন নামের 2 ভারতীয়কে পাকড়াও করে তারা তুলে দেয় বিজিবির হাতে। কিছুক্ষণ পরে তাদের ভারতের লোক এদিকে কাজ করতে আসছিল, তাদের 2 জনকে আমাদের গ্রামবাসী ধরে নিয়ে আসছে। ভারতীয় বিএসএফ আগ্রাসী ভাব নিয়ে এসে তাদেরকে উঠিয়ে নিয়ে গেছে। পরবর্তীতে আমরা বিজিবিকে জানাই। এ ঘটনায় পতাকা বৈঠকে বসে 2 দেশের সীমান্তরক্ষী বাহিনী। প্রায় 9 ঘণ্টা পর 2 দেশের নাগরিককে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়। তবে এ ঘটনায় 2 দেশের সীমান্তরক্ষী বাহিনীর তরফে কোনো বক্তব্য দেওয়া হয়নি। এদিকে লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত থেকে 2 বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ জওয়ানরা। এছাড়া বুধবার রাতে ঝিনাইদহের মহেশপুর সীমান্তে এক বাংলাদেশি কৃষককে গুলি করে আহতের অভিযোগ ওঠে বিএসএফ জওয়ানদের বিরুদ্ধে। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। 5ই মে সোমবার দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তার সঙ্গে দীর্ঘদিন পর দেশে ফিরবেন যুক্তরাজ্যে থাকা বড় ছেলে তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানও। বাংলাদেশ বিমানের ফ্লাইটে লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় আসবেন খালেদা জিয়া। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল রয়েছে। গত 8 জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে যুক্তরাজ্যে চিকিৎসার জন্য যান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সরাসরি তাকে ভর্তি করা হয় দ্য লন্ডন ক্লিনিকে। সেখানে টানা 17 দিন নানা পরীক্ষা নিরীক্ষার চিকিৎসা শেষে 25 জানুয়ারি থেকে ছেলে তারেক রহমানের বাসায় খালেদা জিয়া আছেন বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে।
কবে দেশে ফিরবেন খালেদা জিয়া? নেতাকর্মী থেকে সর্বস্তরে এই জিজ্ঞাসা ছিল তিনি বিদেশ যাওয়ার পর থেকেই। এপ্রিলের শেষ দিকে ফেরার কথা থাকলেও চিকিৎসকদের পরামর্শে মের শুরুতে ফিরছেন বিএনপি চেয়ারপারসন। 5 মে প্রথমে লন্ডন থেকে সিলেটে, এরপর সিলেট থেকে বেলা 11টার দিকে বিমানে বিশেষ ফ্লাইটে ঢাকায় ফেরার কথা রয়েছে তাঁর। জোবাইদুর রহমান, আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান, চিকিৎসক, ব্যক্তিগত সহকারী সহ 8 সদস্যের দল সাথে থাকার কথা রয়েছে। কাতার কাছ থেকে যে অ্যাম্বুলেন্সটা পেয়েছিলাম সেটা একটু বিলম্বিত হচ্ছে, টেকনিক্যাল রিজনস, সেই জন্য ম্যাডাম ঠিক করছে যে ওটা যদি একদম শেষ মুহূর্তে না পাওয়া যায় তাহলে উনি আপনার বাংলাদেশ বিমানেই আসবেন। আমার বাংলাদেশ বিমানে আপনার সমস্ত ব্যবস্থা করে রাখা হয়েছে। 4 তারিখে উনি রওনা হলে উনি 5 তারিখে 11টা থেকে এসে পৌঁছাবেন। সঙ্গে তার 2 বৌমা আসবেন আর কি। বিমানের মাধ্যমে উনি বাংলাদেশে আগামী 5 তারিখ সকাল 9:55 সিলেটে পৌঁছাবেন। এরপরে সিলেট থেকে ঢাকায় 11টার দিকে ঢাকায় পৌঁছাবেন। লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থাইটিস সহ শারীরিক নানা জটিলতায় ভুগছেন খালেদা জিয়া। তার জন্য প্রস্তুত করা হচ্ছে গুলশানের বাসভবন ফিরোজা। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। এখনো ভিসা পাননি 14,349 জন হজযাত্রী। ভিসা জটিলতায় আটকে আছে 13 জনের হজযাত্রা। ভিসা হলেও বিমানের টিকিট নিয়ে বিপাকে পড়েছেন তারা। হাব বলছে শেষের দিকে চাপ বাড়বে বিমানে। হজ অফিস বলছে সব সংকট কাটিয়ে ভোগান্তিমুক্ত হজযাত্রার রেকর্ড গড়বে সরকার। হজযাত্রার চতুর্থ দিনে 10টি ফ্লাইটে ঢাকা ছাড়ছে 4,153 জন, যাদের বেশিরভাগই গেল রাতে আশকোনার হজ ক্যাম্পে এসেছেন। কয়েকজন যাত্রীর অভিযোগ, সার্বিক ব্যবস্থাপনা ভালো হলেও মশার উপদ্রব ও পর্যাপ্ত বসার ব্যবস্থা নিয়ে ভোগান্তিতে পড়ছেন তারা। মশার উপদ্রব খুব বেশি, এই ব্যাপারে যেন যারা কর্তৃপক্ষ তারা যত্নবান হন। ক্যাম্পের বাইরের পরিবেশটা, বিশেষ করে সেখানে মশার উপদ্রব খুব বেশি। এছাড়াও যাদের ভিসা জটিলতা ছিল তারা পড়ছেন নতুন সংকটে। সব ঠিক হলেও অনেকে পাচ্ছেন না বিমানের টিকিট। তারপরেও দীর্ঘ প্রতীক্ষার পর যারা সৌদি যাওয়ার সুযোগ পাচ্ছেন তাদের মুখে স্বস্তির ছাপ। এই পর্যন্ত যা দেখতেছি অবজারভেশনে মনে হচ্ছে যে ভালো, সমস্যা নেই। কিন্তু সৌদি আরবের যে সিস্টেম, ভিসার সিস্টেম, এই সিস্টেমে নেটের কিছু প্রবলেম দেখা যাচ্ছে, যার ফলে অনেক ভিসা এখনও হয়নি। আজকে ফ্লাইট অথচ ভিসা এখনও তারা পায়নি। বিষয় হয়েছে আমার আজকে রাতে 50 জনের ফ্লাইট, আর একটা সিট আমার দরকার, একসাথে গ্রুপ। একটা সিটের জন্য আমি বাংলাদেশ বিমান, সৌদি এয়ারলাইন্স 2 জায়গাতে আমি পাগলের মতো দৌড়েছি, কোনো কাজ হয় নাই। হজ অফিস বলছে দ্রুত কেটে যাবে সকল সংকট। ক্যাম্পে শৃঙ্খলা ফেরাতে প্রয়োজনে পরিচালনা করা হবে ভ্রাম্যমাণ আদালত। আমাদের একটা স্যানিটারি ইন্সপেক্টরদের 3 জনের একটা টিম আছে, আর এর পাশাপাশি এটা আমরা প্রত্যেক বছরই এটাও করে থাকি। এটাও আমরা করব যে একজন ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেটকেও আমরা ডাকবো, সেও এই বিষয়টা যাতে তদারকি করে। বিমানের এমন যাত্রায় শেষের দিকে চাপ কমাতে ফ্লাইট বাড়ানোর দাবি হাবের। জানান আটকে যাওয়া হজযাত্রীরাও অতিরিক্ত ফি ছাড়াই যাবে আল্লাহর ঘরের মেহমান হয়ে। এই ফ্লাইট যে খালি যাচ্ছে, এই ফ্লাইটগুলো, এই প্যাসেঞ্জারগুলো পরে গিয়ে সমস্যা পড়বে। তো পরে দিয়ে যদি এই ফ্লাইটগুলো যদি এক্সট্রা ফ্লাইট না আসে, তাহলে কিন্তু টিকিটের 4-5 হাজার লোক যেতে পারবে না। চতুর্থ দিন শেষে সব মিলিয়ে 43টি ফ্লাইটে ঢাকা ছাড়বেন 17,666 জন হজ প্রত্যাশী। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। অবশেষে প্রবাহ ফিরল জামালপুরের দশানী নদীতে। নিজেদের দেয়া 2টি বাঁধই ভেঙে দিয়েছে স্থানীয়রা। সন্ধ্যায় বক্সিগঞ্জের চর আইলমারি ও দেওয়ানগঞ্জের খাপড়াপাড়া এলাকায় বাঁধ 2টি অপসারণ করা হয়। জেলা প্রশাসনের উদ্যোগে বাঁধগুলো অপসারণে সম্মত হয় এলাকাবাসী। পানির স্রোতে আবারও প্রবাহ স্বাভাবিক হয়ে আসছে দশানী নদীর। তবে বর্ষার আগেই ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তীরবর্তী এলাকার মানুষ। ভাঙন থেকে রক্ষায় 1 কিলোমিটারের ব্যবধানে নদীতে 2টি বাঁধ দিয়েছিল এলাকাবাসী। বন্দরের সক্ষমতা বাড়াতে আগামী সেপ্টেম্বরের মধ্যেই বিশ্বের শীর্ষ প্রতিষ্ঠানকে বন্দরের দায়িত্ব দেওয়ার পরিকল্পনা করছে অন্তর্বর্তীকালীন সরকার, এমনটাই বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বিকেলে চট্টগ্রাম সার্কিট হাউসে এক সংবাদ সম্মেলনে এমন কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, বাংলাদেশের অর্থনীতিকে শক্তিশালী করতে বন্দর সক্ষমতা বাড়ানোর কোনো বিকল্প নেই। এতে যেমন কর্মসংস্থান বাড়বে, তেমন বাড়বে পণ্য রপ্তানিও। বর্তমানে চট্টগ্রাম বন্দরে 12,70,000 TEUS কন্টেইনার হ্যান্ডেল করা হয়। সরকারের টার্গেট 2030 সালের মধ্যে তা 6 গুণ বাড়িয়ে 78,60,00,000-এ পৌঁছানো। এজন্য বিশ্বের
শীর্ষ প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আলোচনা চলছে। এটি ওপেন টেন্ডার বা G2G চুক্তিতেও হতে পারে বলে জানান প্রেস সচিব। পৃথিবীতে যারা সবচেয়ে নামকরা কোম্পানি তাদের সাথে আমরা কথা বলবো, যারা অন্তত 20, 30, 50, 60, 100টা পোর্ট হ্যান্ডলিং করছে পুরো পৃথিবী জুড়ে, তাদের সাথেই আমরা কথা বলছি, যাদের রেপুটেশন আছে। বাংলাদেশের যেই জায়গায় আমরা যেতে চাই সেই জায়গায় যেতে হলে নাম্বার 1 কোম্পানিকে আমার ধরতে হবে। বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলতে ভারত ক্রিকেট দলকে পাঠাতে চায় না বিসিসিআই, এমন খবর প্রকাশ করেছিল ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া। তবে সেই গুঞ্জনকে উড়িয়ে দিয়েছেন বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। যমুনা টেলিভিশনকে জানিয়েছেন নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক সিরিজ। বাংলাদেশ ভারত পাকিস্তান চলমান পরিস্থিতির কারণে পুনর্নির্ধারিত সূচি অনুযায়ী আগস্টে বাংলাদেশে আসছে না ভারত। শুক্রবার দুপুরে এমন খবর প্রকাশ করেছিল টাইমস অফ ইন্ডিয়া। বাংলাদেশ সফরে 3টি ওয়ানডে ও 3টি টি20 ম্যাচ খেলার কথা ছিল ভারতের, কিন্তু 3 দেশের এমন অবস্থার কারণে নিরাপত্তাজনিত কারণেই নাকি রোহিতদের পাঠাতে চায় না জয়শা। এবার এই গুঞ্জনকে উড়িয়ে দিয়েছে বিসিবির পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। জানালেন এই বিষয়ে মোটেও শঙ্কিত নয় তারা, নিয়মিতই যোগাযোগ হচ্ছে ভারতীয় বোর্ডের সাথে। তার বিশ্বাস যথাসময়েই ভারত আসবে বাংলাদেশে। না, এটা কোনো অথেন্টিক নিউজ ছিল। আমি আমার স্টেটমেন্ট হলো যে আমরা ভারতের সাথে বিসিসিআইর সাথে আমাদের সম্পর্ক খুবই ঘনিষ্ঠ এবং আমরা যেই ক্যালেন্ডার আছে, যেই স্কেডিউল করা আছে, আশা করছি ভারত সেই স্কেডিউল অনুযায়ী আসবে এবং আমরা তার প্রস্তুতি দেখছি। সিরিজটি খেলতে আগামী 13 আগস্ট ঢাকায় আসার কথা রোহিত কোহলিদের। এছাড়া 17 আগস্ট মিরপুর শেরে বাংলার মাঠে প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এদিকে শুধু বাংলাদেশ সফরই নয়, এমনকি ভারতে অনুষ্ঠিতব্য 2025 সালের এশিয়া কাপ আয়োজন নিয়েও রয়েছে ধোঁয়াশা। সেক্ষেত্রে বিকল্প ভেন্যুতে আয়োজন করা হতে পারে এই টুর্নামেন্ট। ধারণা করা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে পারে এশিয়া কাপ। পেহেলগামের সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে পাল্টাপাল্টি দোষারোপ চলছে ভারত ও পাকিস্তানের গোয়েন্দা সংস্থার মধ্যে। পাকিস্তানের আইএসআই এর সাথে সন্ত্রাসীদের সরাসরি যোগাযোগ ছিল এমন দাবি করছে ভারতীয় গোয়েন্দারা। অন্যদিকে পাকিস্তানের দাবি হামলার নেপথ্যে রয়েছে ভারতের র। এ সংক্রান্ত নথিও প্রকাশ করেছে দেশটির গণমাধ্যমে। এর আগে পেহেলগামে হামলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই অবস্থায় দুপক্ষকেই সংযত আচরণের আহ্বান যুক্তরাষ্ট্রের। পেহেলগামে সন্ত্রাসী হামলার পর থেকে ঘটনা তদন্ত করছে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনআইএ। শুরু থেকে হামলার পেছনে পাকিস্তানের ইন্ধনকে দায়ী করে আসছে সংস্থাটি। এবার হামলাকারীদের সাথে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের সরাসরি সম্পৃক্ততার কথা জানালো এনআইএ। প্রতিবেদনে বলা হয়, হামলার পুরো পরিকল্পনা আইএসআইয়ের। জঙ্গি গোষ্ঠী লস্কর-ই তৈয়বাকে কেন্দ্র করে কারিগরি সহায়তা দেয় পাকিস্তানি গোয়েন্দা সংস্থা। অন্যদিকে পাকিস্তান বলছে সন্ত্রাসী হামলার নেপথ্যে রয়েছে ভারতীয় গোয়েন্দা সংস্থা র। টেলিগ্রামে ফাঁস হওয়া এক গোপন নথির বরাত দিয়ে এমন দাবি করেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম পিটিভি। প্রতিবেদনে বলা হয়, পেহেলগামের ওই ঘটনাকে অমুসলিমদের ওপর চালানো হামলা হিসেবে প্রচারের সুস্পষ্ট নির্দেশ দেওয়া হয়। এমনকি পাকিস্তানি গোয়েন্দা সংস্থাকে জড়িয়ে প্রোপাগান্ডা ছড়াতে ভুয়া অ্যাকাউন্ট ব্যবহারের পরিকল্পনার কথা উল্লেখ রয়েছে ওই নথিতে। তবে নথি আসল কিনা তা যাচাইয়ের বিষয়ে কিছু জানানো হয়নি। এদিকে পেহেলগামের সন্ত্রাসী হামলার সাথে জড়িতদের প্রত্যেককে বেছে বেছে জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আমাদের 26 নাগরিককে হত্যার পর যদি ভেবে থাকে তারা জিতে গেছে, তাহলে বলতে চাই লড়াই শেষ হয়নি। এমন এক সময় আসবে যখন প্রত্যেককে বেছে বেছে জবাব দেওয়া হবে আর হিসাবও নেওয়া হবে। কাউকেই ছাড় দেওয়া হবে না। দেশের প্রতি ইঞ্চি ইঞ্চি ভূমি থেকে সন্ত্রাসীদের সমূলে নিঃশেষ করার সময় এসেছে। চুন চুন কর জবাব ভি মিলেগা, জবাব ভি লিয়া। এ অবস্থায় পাকিস্তান ভারত দুপক্ষকেই সংযত আচরণের আহ্বান যুক্তরাষ্ট্রের। সন্ত্রাসী হামলার জবাব দিতে গিয়ে আঞ্চলিক যুদ্ধ যেন না বাধে সেই বিষয়ে ভারতকে আহ্বান জানালেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে আমি চিন্তিত। আমাদের ভারত পাকিস্তানের বন্ধুদের সাথে যোগাযোগ রয়েছে। আশা করি ভারত এমনভাবে এই সন্ত্রাসী হামলার জবাব দেবে যে কোনো বৃহত্তর আঞ্চলিক সংঘাতে না পরিণত হয়। এটাও প্রত্যাশা পাকিস্তান যাতে দায়িত্বশীলভাবে সহযোগিতা করে।
এদিকে লাগাতার অষ্টম রাতের মতো নিয়ন্ত্রণ রেখা বা এলওসিতে গোলাগুলি হয়েছে ভারতীয় ও পাকিস্তানি সেনাদের মাঝে। বৃহস্পতিবার মধ্যরাতে কুপওয়ারা, বারামুল্লা, পুঞ্চ, নওশেরা ও আখনুরের বিভিন্ন এলাকায় চলে পাল্টাপাল্টি গুলিবর্ষণ। এতে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। মীর মুশফিক হাসান, যমুনা নিউজ। কোনো রকম সতর্কবার্তা ছাড়া ভারত পানি ছেড়ে দেয়ায় ভয়াবহ বন্যার শঙ্কায় পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের বিস্তীর্ণ এলাকা। মাত্র কয়েকদিনের ব্যবধানে 8 থেকে 10 ফুট পর্যন্ত বেড়েছে ঝিলাম নদীর পানির উচ্চতা। আকস্মিক বন্যা দেখা দিয়েছে বেশ কয়েকটি জনপদে। পানি প্রবাহ সংক্রান্ত তথ্য ভাগাভাগি না করায় তলিয়ে যাওয়ার শঙ্কায় লাখ লাখ কাশ্মীরের বাড়িঘর। ভারতের উজান থেকে পাকিস্তানের সিন্ধু অববাহিকায় প্রবাহিত হয় 6টি নদী, যার মধ্যে রবি, বিয়াস ও সুতলেজ পূর্বাঞ্চলে আর সিন্ধু, ঝিলাম ও চেনাবের প্রবাহ পশ্চিমাঞ্চলে। ভারতবর্ষ বিভক্তের সময় এই নদ নদীগুলোই ছিল সবচেয়ে বিরোধপূর্ণ ইস্যু। 1960 সালে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় স্বাক্ষরিত হয় সিন্ধু অববাহিকার পানি বন্টন সংক্রান্ত চুক্তি, যার মধ্য দিয়ে পূর্বাঞ্চলীয় নদীগুলোর পূর্ণ নিয়ন্ত্রণ পায় ভারত। অন্যদিকে পশ্চিমাঞ্চলীয় নদীগুলো চলে যায় পাকিস্তানের অধীনে। চুক্তিতে স্পষ্ট বলা হয় এসব নদীর প্রবাহে কোনো বাধা সৃষ্টি করতে পারবে না ভারত। কিন্তু সাম্প্রতিক উত্তেজনাকে কেন্দ্র করে চুক্তিটি স্থগিত করে নয়াদিল্লি। বন্ধ করে দেয়া হয় বাঁধ থেকে পানি ছাড়া বা বন্যা সংক্রান্ত তথ্য আদান প্রদান। এরপর হঠাৎ করেই কোনো সতর্কবার্তা ছাড়া পশ্চিমাঞ্চলীয় ঝিলাম নদীতে স্বাভাবিকের চেয়ে বেশি পানি ছেড়ে দেয় ভারত। কয়েক স্থানে দেখা দেয় আকস্মিক বন্যা। পানির উচ্চতা বৃদ্ধিতে শঙ্কায় অঞ্চলটির লাখো বাসিন্দা। ভারত পানি ছেড়ে দেওয়ার পর নদীর পানির উচ্চতা 8 থেকে 10 ফুট পর্যন্ত বেড়েছে। অনেক ভয় আর অনিশ্চয়তা কাজ করছে। শুনছি সতর্কবার্তা ছাড়াই নদীর পানি আরো বাড়বে। গত সপ্তাহে পানিতে জাল বিছিয়েছিলাম, এর 2 দিন পর সেখানে যাই। আগের চেয়ে প্রায় 10 ফুট বেশি উচ্চতার পানি দেখি। জালগুলো হারিয়ে যায়, প্রচুর ক্ষতি হয়েছে। শর্তানুযায়ী এক পক্ষের সিদ্ধান্তে সরে আসা যাবে না চুক্তি থেকে, এমনকি সংশোধনীর জন্য লাগবে উভয় দেশের সম্মতি। তবুও অববাহিকার বেশ কিছু স্থানে পানি সরবরাহে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে ভারতের বিরুদ্ধে। সিন্ধুর জলবন্টন মূলত ত্রিপক্ষীয় চুক্তি। কেবল ভারত পাকিস্তানি নয়, বিশ্বব্যাংকও জড়িয়ে আছে। ধারা অনুযায়ী ভারত পাকিস্তান কোনো পক্ষই চুক্তি থেকে সরে যেতে পারে না। বাতিল করতে হলে পারস্পরিকভাবে একমত হতে হবে। মূলত কৃষি জমিতে সেচের জন্য সিন্ধু নদের উপর 80% মতো নির্ভরশীল পাকিস্তান। 60 বছরেরও বেশি সময়কালের এই চুক্তি বাতিল হওয়ায় ধসের শঙ্কায় দেশটির কৃষিখাত সহ খাদ্য উৎপাদন ব্যবস্থা। এছাড়া সুপেয় পানির সংকট দেখা দিতে পারে পাঞ্জাব ও সিন্ধু প্রদেশে। অনিক রহমান, যমুনা নিউজ। দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনা ও চিলিতে 7.4 মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার স্থানীয় সময় সকাল 9:58 ভূমিকম্পে কেঁপে ওঠে বিস্তীর্ণ অঞ্চল। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার মতে আর্জেন্টিনার দক্ষিণ উপকূল থেকে প্রায় 219 কিলোমিটার দূরে উৎপত্তি হয় ভূমিকম্পটির। ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার গভীরে হানে আঘাত। ভূমিকম্পের পর চিলিতে সুনামি হওয়ার আশঙ্কায় জরুরি অবস্থা জারি করেছে চিলি প্রশাসন। ঝুঁকিপূর্ণ এলাকা থেকে দেশটির বাসিন্দাদের সরে আসার নির্দেশ দিয়েছে সরকার। এখন পর্যন্ত কোনো দেশেই ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের তথ্য পাওয়া যায়নি।